আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন দাঁড়িয়ে আছি বাইতুল মোকাররমে। এখন বাজে রাত 9:30। মূলত আজকে আমাদের এই ভিডিওটা করার কারণ হচ্ছে, আমরা সাধারণত যারা ঢাকায় থাকি বা বসবাস করি, আমরা সাধারণত বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য বিভিন্ন যানবাহন ব্যবহার করি। যেমন বাস ব্যবহার করি, এখন মেট্রো হয়ে গেছে, মেট্রো ব্যবহার করি, বা সিএনজি ব্যবহার করি, বা পাঠাও ব্যবহার করি। আসলে প্রতিটা যানবাহনেরই একটা বিশেষ সৌন্দর্য আছে, বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু আছে। আমরা আজকে চেয়েছি যে আমরা পল্টন বাইতুল মোকাররম থেকে মিরপুর পর্যন্ত যাবো রিক্সায় করে, এবং পুরো ঢাকাকে এক্সপ্লোর করবো। অলরেডি 9টা 9:30 বেজে গেছে, মানে রাস্তা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আমাদের সাথে যে আমাকে সঙ্গ দিবে, আমাদের যে আছেন মজনু ভাই আজকে আমাদের সাথে যাবেন। মজনু ভাই আমাদেরকে মিরপুর পৌঁছায় দিবেন, তারপরে আবার উনি ওখান থেকে ফিরে আসবেন। চলেন আমরা আজকে আমাদের যাত্রা শুরু করি। আমরা এখন কিন্তু রিক্সায়, রিক্সা থেকে আমরা এখন টিএসসি হয়ে ঢুকবো। ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে আমরা যাব। ঢাকা ইউনিভার্সিটির ভেতরে রাতের পরিবেশটা একটু দেখবো। যদিও বইমেলা শেষ হয়ে গেছে 2 দিন আগে। এখন কেমন পরিবেশ আমরা একটু যাই। দেখেন, আমরা রাস্তা দেখছি, রাস্তা মোটামুটি ফাঁকা, রাস্তাতে কোনো গাড়ি নেই, দু একটা সিএনজি চলছে। অলরেডি মেট্রো উপর দিয়ে বন্ধ হয়ে গেছে। মূলত রিক্সাই চলছে। আর সাথে আমাদের মজনু ভাই আছে আমাদের সাথে। মজনু ভাইয়ের তত্ত্বাবধানে, মজনু ভাইয়ের দিক নির্দেশনায় আমাদের গাড়ি ছুটে চলছে মিরপুরের দিকে। দর্শক, আসলে ঢাকাতে যারা আমরা কখনোই কখনোই রিক্সায় ভ্রমণ করিনি, শুধু প্রয়োজনের কারণে গন্তব্যে গিয়েছি। ধরুন, আমাকে কোনো কাজে যেতে হচ্ছে, অফিসিয়াল কাজে, ব্যক্তিগত কাজে, বা ব্যবসার কাজে, বা কেনাকাটার কাজে, বা বাজারে বা মার্কেটে, এই ধরনের রিক্সা ভ্রমণগুলো একরকম হয়। আর এখন আজকে আমরা যেটা বেরিয়েছি, মূলত ভ্রমণের নিয়তে বেরিয়েছি, যে না, আমরা এই বাইতুল মোকাররম থেকে মিরপুর পর্যন্ত পৌঁছাবো, এবং এই পুরোটা সময় আমরা পুরোটা জায়গায় উপভোগ করতে করতে যাব। এটার এইটার যে একটা অনুভূতি, এটার যে একটা ফিলিংস এবং এসেন্স, এটা বোঝানো যাবে না। আপনি যদি বলেন অনেক দামি গাড়ির একরকম অনুভূতি, বাইকের আরেক রকম অনুভূতি। কারণ আমরা বাইকে ব্লগ করেছি, আপনারা দেখেছেন, ওটাও একরকম অনুভূতি। মেট্রোতে ব্লগ করেছি, আপনারা দেখেছেন, মেট্রোর একরকম অনুভূতি। পায়ে হেঁটেও করেছি, এখন আজকে আমরা রিক্সায় যাচ্ছি। দর্শক, বলে রাখি, যদি কখনো সুযোগ হয় না, একা একা বা কোনো সঙ্গীকে নিয়ে, বন্ধুকে নিয়ে, বা নিকট কোনো আত্মীয়কে নিয়ে বেরিয়ে পড়বেন রাতের বেলা ঢাকা শহর দেখার জন্য। এত বেশি এত বেশি পুলকিত হবেন, এত বেশি আনন্দ পাবেন, যেদিন বেরিয়ে পড়বেন সেদিন মনে পড়বে। আমরা চলতে চলতে এখন একটা বিখ্যাত জায়গায় এসেছি। যদিও মূলত এই কামানটা একসময় এখানে ছিল না, এটা গুলিস্তানে ছিল। সেই কামানটাকে সরিয়ে স্থানান্তর করে এখানে আনা হয়েছে। এটা টিএসসির মুখেই, মূলত টিএসসি যাওয়ার আগেই, যদি আমরা সচিবালয় থেকে ঢুকি, তো টিএসসি যাওয়ার আগে এই কামানটা আমাদের ডান পাশে রয়েছে জাতীয় চার নেতার মাজার। যদি যদি চার নেতার মাজার দেখেন, এখানে এই ডান পাশে রয়েছে চার নেতার মাজার, এবং এই সেই গেট, যেটা ঢাকা গেট বলে, ঢাকা গেট। আর এই বাম পাশে যেটা আমরা দেখিয়েছি আপনাদের, কামানটা, এটাও কিন্তু একটা দর্শনীয়। সেই সময়ের এই কামানটা রয়েছে। তো আপনারা যদি আসেন এখানে, অবশ্যই এই চার নেতার মাজার এখানে আছে, আপনারা মাজারেও যেতে পারেন। এখানে যে কামানটা রয়েছে, ওই সময়ের কামানের, শুধু যেই যেটাতে আমরা দেখতাম যে গোলা বারুদ যার মাঝে ভরে আগুন ধরিয়ে দিয়ে যেটাকে নিক্ষেপ করা হতো, সেটা, এটা দেখলেও আপনার ইতিহাসের অনেক কিছু মনে পড়বে, এবং ইতিহাসের অনেক কিছু আপনার স্মরণ হয়ে যাবে। দর্শক, এখন আমরা অতিক্রম করছি আমাদের ডান পাশে এটা হচ্ছে বইমেলা। জাস্ট 2 দিন আগে আমাদের এই মিলন মেলা ভেঙে গেছে। আপনারা নিশ্চয়ই অনেকেই এসেছেন এখানে, দেখেছেন, ঘুরে গেছেন। আজকে সেই একই সময়, পুরো নিরিবিলি, যদিও এখনো অনেক কিছু দেখা যাচ্ছে ভেতরে পড়ে আছে, হয়তোবা যারা এখনো তাদের দোকান গুছিয়ে নিতে পারেননি, অনেক কিছু নিতে পারেননি, তারা গুছিয়ে নিচ্ছেন। আমরা এখন টিএসসির দিকে চলছি। আর আমাদের সামনে ঢাকা ইউনিভার্সিটির যে মেট্রো স্টেশন, সেটা দেখা যাচ্ছে। এটা ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন, যেখানে মেট্রো রেল এসে দাঁড়ায়। এটা স্টেশন। আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এবং ডক্টর, মজার ব্যাপার, এখানে কিন্তু একটা মাজার শরীফ আছে। এখানে আজমেরি খাজা চিশতিয়া দরবার শরীফ আছে। এটা কিন্তু আমাদের নজরে নেই। আমরা এই গুলিস্তান কেন্দ্র করে অনেকগুলো মাজার আছে, তার মধ্যে এটাও একটা মাজার, যেটা টিএসসি মেট্রো রেলের গেটের নিচ বরাবর। যদি আমরা রিক্সায় চলন্ত থাকার কারণে হয়তো আপনাদের সেভাবে দেখাতে পারিনি, কিন্তু এখানে একটা মাজার রয়েছে, যেটা একেবারে টিএসসির গেট বরাবর। আমরা অলরেডি টিএসসি তে পৌঁছে গেছি। আমরা এখন টিএসসি তে প্রবেশ করব। যদিও টিএসসি কে
বেশ যানজট মুক্ত মনে হচ্ছে। সাধারণত এই সময় অনেকেই থাকেন, আড্ডা দেন, অনেকেই বসেন, অনেক সময় কাটান, অনেকে অতিবাহিত করেন। বাট অন্যান্য দিনের তুলনায় আজকে টিএসসি কে একটু কম ক্রাউডি মনে হচ্ছে আমাদের কাছে। মনে হচ্ছে যে আজকে টিএসসি তে একটু মানুষজন কম আছেন। এখন আমরা শাহবাগের দিকে যাচ্ছি। শাহবাগের দিকে, এদিক দিয়ে এখন আমরা টিএসসি হয়ে এখন শাহবাগের দিকে আমরা এখন রওনা দিচ্ছি। আমরা বাম পাশে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদ দেখছি, যদি অন্ধকারে শুধু আলোটাই দেখতে পাচ্ছি। যে আলো দেখা যাচ্ছে খুব প্রকটভাবে জ্বলে আছে, সেটাই ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদ। এবং সামনে যেটা দেখছি আমরা, এখানে যে আলোটা দেখছি, এই গেটটা দেখছি আমরা, আমাদের এই যে আলোটা দেখছি, এটা কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এখানে কবর রয়েছে। তো আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানেই শায়িত হয়েছেন, এবং তার সেই বিখ্যাত কবিতা যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আমি যেন সেই কবর থেকে আজানের ধ্বনি শুনতে পাই। তো তার সেই ইচ্ছা পূরণের জন্যই হোক আর যেভাবেই হোক, তিনি কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদের সাথেই লাগানো যে জায়গাটা, সেখানেই তিনি শায়িত আছেন। তার সেই কবিতা অনুযায়ী তিনি কিন্তু এখানে শায়িত আছেন। এবং অবশ্যই তাই সেই কবিতায় যে কথাটা ছিল, আমি যেন কবর থেকে আজানের ধ্বনি শুনতে পাই, তো তিনি শুনতে পাক আর না পাক, প্রতি ওয়াক্ত নামাজের আজানের ধ্বনি কিন্তু তার কবর পর্যন্ত পৌঁছাচ্ছে। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। দর্শক, আমরা কাজী নজরুল ইসলামের কথা বলতে বলতে, আমাদের জাতীয় কবির কথা বলতে বলতে আমরা এমন পৌঁছে গেছি, শাহবাগ পর্যন্ত চলে এসেছি। শাহবাগের বাম পাশে দেখছেন শাহবাগ জাদুঘর। আমরা শাহবাগের জাদুঘর ক্রস করছি এখন। দর্শক, আসলে এই ভ্রমণটা খুবই আনন্দদায়ক। কারণ যদি যদি এখন এটা বলি যে আমাদের আমাদের শীতকাল কিন্তু শেষ হয়ে গেছে, এখন বসন্ত, প্রকৃতিতে বসন্ত। আর বসন্ত মানেই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে প্রকৃতিতে, আমাদেরও কাজ করছে। আমরা প্রায় ঘড়ির কাঁটা 10টার দিকে চলে এসেছি। তো 10টার দিকে হলেও বাহিরে খুব সুন্দর একটা মৃদু বাতাস বয়ে চলছে। যে বাতাসের একটা খুব ভালো অনুভূতি আমাদের মধ্যে আমরা ক্রিয়েট পাচ্ছি, যেটা আমাদের মনে একটা অন্যরকম অনুভূতি তৈরি করছে। আর সবচেয়ে বড় আমরা লাকি বলতে পারি, হয়তোবা বলবো কি না জানি না, যে আজকে কিন্তু রাস্তায় কোনো জ্যাম নেই। হ্যাঁ, পুরো রাস্তাটা একবারে ফাঁকা পাচ্ছি, পুরো রাস্তাটা ফাঁকা দেখতে পাচ্ছি। চলেন আমাদের সঙ্গে হয়ে আমরা আবার এবার কিছু রাস্তার ফুটেজ দেখি। রাস্তায় চলতে চলতে আমরা কিছু ফুটেজ দেখতে পাই। দর্শক, আমরা কিন্তু চলতে চলতে এখন এলিফ্যান্ট রোডে এসে পৌঁছেছি। আপনারা হয়তোবা অনেকেই জানেন এলিফ্যান্ট রোডের নামকরণ কেন এটা এলিফ্যান্ট রোড হলো। সেই ব্রিটিশ পিরিয়ডে যেই সময়টা এই রোডটার নামকরণ করা হয়েছিল, সামনেই জিগাতলা, যেখানে হাতিরা থাকতো, একটা হাতির জায়গা ছিল, থাকার জায়গা ছিল হাতিদের। সেখান থেকে হাতিদেরকে গোসল করানোর জন্য হাতির ঝিলে নিয়ে যাওয়া হতো। এটা কিন্তু হাতির ঝিলের সাথে নামকরণের সম্পৃক্ততা এখানেই। হ্যাঁ, ওখান থেকে যখন হাতিরা এই রোড দিয়ে হেঁটে যেত, তখন এই রোড দিয়ে হাতিরা হেঁটে যাওয়ার কারণে, ওখান থেকে হাতিশালা থেকে তাদেরকে ওখানে নিয়ে যাওয়ার কারণে এই রোডটার নাম হয়ে যায় এলিফ্যান্ট রোড। এবং হাতিরা ওখানে গিয়ে গোসল দিত, যে ওই ঝিলটাতে ছিল যেটাতে, এই কারণে সেটার নাম হয়ে যায় হচ্ছে হাতির ঝিল। এটা হচ্ছে মূল ইতিহাস। এবং একসময় এই রাস্তাটা খুবই ন্যারো ছিল, এবং ঢাকার যে পুরনো যেই স্ট্রাকচার, যে পুরনো ম্যাপ বা পুরনো যারা আছেন এখন অনেকেই বলতে পারবেন, আমাদের এলিফ্যান্ট রোডে, আপনারা হয়তো অনেকেই জানেন না, এলিফ্যান্ট রোডে কিন্তু একটা ফ্লাইওভারের মতো ছিল। ফ্লাইওভারটা ছিল এরকম, এক্স্যাক্টলি ঠিক লোকেশনটা আমি এখন বলতে পারছি না ফ্লাইওভারটা কোথায় ছিল। নিচ দিয়ে রেল ক্রসিং ছিল, নিচ দিয়ে ট্রেন যেত, এবং পরবর্তীতে যে ট্রেন লাইনকে গুলিস্তান থেকে শিফট করে কমলাপুর নেওয়া হয়েছে, আর ওপর দিয়ে গাড়ি যেত। তো তো আমাদের এই এলিফ্যান্ট রোড এরকম একটা জায়গা ছিল, যে জায়গা দিয়ে এরকম একটা উপরে ওভারপাস আর নিচে হচ্ছে ট্রেন যাওয়ার রাস্তা ছিল। এটা সেই ব্রিটিশ আমলের কথা বলছি আপনাদের, যখন এই রাস্তার নিচ দিয়ে হাতি চলাচল করত এবং হাতির ঝিলে গিয়ে গোসল করতো। এটাই কিন্তু হাতির ঝিলের নামকরণের একটা জায়গা। দর্শক, এখানে আরেকটা আছে, এখানে সায়েন্স ল্যাব যেটাকে আমরা চিনি। তো আমরা আসলে জানি না সায়েন্স ল্যাব কোনটা। এইটাই হচ্ছে সেই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, যেটা সেই অনেক লম্বা সময় থেকে এখানে রয়েছে, যেটার কারণে এটার নাম সায়েন্স ল্যাব। যদি এটার পুরো নাম বাংলাদেশ শিল্প বিজ্ঞান ও গবেষণাগার, এটার কারণেই কিন্তু এই জায়গাটার নাম সায়েন্স ল্যাব হয়েছিল।
আমরা কিন্তু এখন আমাদের রিক্সায় এখন যেখানে এসে থেমেছে, এই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর জামে মসজিদ সায়েন্সল্যান্ড। আপনারা হয়তো বা অনেকেই জানেন এই মসজিদের যিনি খতিব, যিনি ইমাম, তিনি আমাদের অনেকেরই প্রিয় সুনামধন্য মাওলানা হাসান জামিল হাফিজুল্লাহ তাআলা। উনি এই মসজিদের ইমাম এবং খতিব। আপনারা হয়তো বা অনেকেই তার কথা শুনেছেন, তার বয়ান শুনেছেন, তার মাহফিলে গিয়েছেন, তার লেকচার শুনেছেন ইউটিউবে। এটা কিন্তু তারই সেই মসজিদ, যেটা হচ্ছে বাইতুল মামুর জামে মসজিদ সায়েন্সল্যান্ড। উনি শায়েখ প্রতি শুক্রবারে নিজে বয়ান করেন, তাফসির করেন, আলোচনা করেন। আপনাদের যদি কখনো সুযোগ হয় আপনারা আসবেন শায়েখের তাফসির শোনার জন্য, আলোচনা শোনার জন্য। অনেক ভাই অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের বা পেয়েছি আমরা, যারা ঢাকার বাইরে থেকে এসেছে, ঢাকার বিভিন্ন এলাকার ভাইয়েরা আসেন শুক্রবারে তার এই আলোচনা শোনার জন্য। আপনাদেরও যদি সুযোগ হয় তাহলে আপনারা অবশ্যই আসবেন। আর আমরা কিন্তু এখন সায়েন্স ল্যাব সিগন্যাল আটকে গেছি। এটা কিন্তু একটা মজার বিষয়। আমরা কিন্তু সেই পল্টন থেকে রওনা দিয়েছি, মানে বাইতুল মোকাররম থেকে রওনা দিয়েছি, এখন পর্যন্ত কিন্তু কোথাও আটকাইনি। এটাই প্রথম জায়গা, প্রথম সিগন্যাল পেলাম যেখানে আমরা আটকে গেলাম। দর্শক একটু অপেক্ষা করি, অনেক দিন আমরা সিগন্যাল আটকাই না। সাধারণত এখন মেট্রোতে চলাচল হয় বা অন্য কোনো যে রাস্তাতে চলি সেগুলোতে সিগন্যাল আটকাই না। আজকে আবার অনেকদিন পরে সিগন্যাল আটকালাম, একটু ওয়েট করি সিগন্যালে। এদিক দিয়ে আমরা ধানমন্ডি হয়ে বের হয়ে যাব। আমাদের গন্তব্য পরবর্তীতে ধানমন্ডি হয়ে মিরপুর অভিমুখে। আমরা আমরা এখন চলতে চলতে চলে এসেছি কলাবাগানে। ধানমন্ডিতে সামনেই কলাবাগান, এবং আমার বাম পাশে যদি আমরা একটু এটা ক্রস করে যাই, আমরা যদি তাহলে দেখতে পাবো যে সামনেই ধানমন্ডি লেক। আমাদের বাম পাশে ধানমন্ডি লেক, সেই বিখ্যাত ধানমন্ডি লেক, যেটাকে আমরা চিনি বা জানি বা দেখেছি আমাদের এই রাস্তার ওপারে ধানমন্ডি লেক। কিছু লোককে দেখতে পাচ্ছি। আর নতুন এখানে যে পার্কটা করা হয়েছে শিশুদের জন্য, যে পার্কটা ছিল না, সেই পার্কের অংশ এটা। এখানে কলাবাগান স্পোর্টিং ক্লাবের মাঠ, তার পাশেই হচ্ছে সেই বাচ্চাদের জন্য খেলার যে জায়গাটা করা হয়েছিল সেই জায়গাটা। এই ঢাকার ঐতিহ্য এবং ঢাকার ইতিহাসের সাথে কলাবাগান, ধানমন্ডি লেক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দর্শক, এখন আমরা যেখানে যাচ্ছি, যেখানে গেলে আমাদের সবসময় মন খারাপ হয়ে যায়, যেখানে গেলে, যার পাশ দিয়ে গেলে আমাদের সবসময় আমরা স্মৃতি কাতর হয়ে যাই, যেখান দিয়ে গেলে সবসময় আমাদের মনের মাঝে একটা বেদনার অনুভূতি কাজ করে, আমরা ঠিক সেই জায়গায় আসছি। সেই জায়গাতে আমরা এখন পৌঁছাচ্ছি, এবং সেই জায়গাটা হচ্ছে, আপনারা সবাই জানেন, আপনারা সবাই যারা ঢাকায় বাস করেন বা করেন না, ঢাকায় আসলে এই জায়গাটা আপনারা অতিক্রান্ত করেন, এই জায়গাটা আপনি অতিক্রম করেন, এই জায়গা দিয়ে আপনারা পার হয়ে চলে যান। দর্শক, কিন্তু এই জায়গাটার নামের সাথে, এই জায়গাটার সাথে আমাদের একটা কষ্টের স্মৃতি জড়ানো। আমাদের শুধু আমাদের ব্যক্তিগতভাবে বললে ভুল হবে, আমাদের দেশের একটা আবেগ জড়ানো, দেশের একটা অনুভূতি জড়ানো, আমাদের সারা দেশের একটা কষ্টের স্মৃতি জড়ানো। দর্শক, এখন আমরা রাসেল স্কোয়ারে আছি। সেই রাসেল স্কোয়ার যেখানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সপরিবারে হত্যা করা হয়েছিল 15ই আগস্ট। সেই 15ই আগস্টে 1975 সালে। সেইখানে এখন আমরা এসেছি। আমার ডান পাশে এই লেকের কোনাতেই যেই বাড়িটা, সেই বাড়িতেই বঙ্গবন্ধু তার সপরিবারে থাকতেন, এবং সেখানেই তাকে 15ই আগস্ট 1975 সালে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই সেই বাড়ি আপনারা দেখছেন, পুলিশের ব্যারিকেড যেখানে দেওয়া আছে, এই তারপরেই সেই বাড়ি রয়েছেন। দর্শক, এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা স্পর্শকাতর জায়গা, একটা আবেগের জায়গা, একটা কষ্টের জায়গা। আমরা সেই জায়গাটা এখন অতিক্রম করে আসলাম। দর্শক, আসলে যাপিত জীবনের অংশগুলো এরকম, যাপিত জীবনের অংশগুলো এরকম। আপনার জীবনে চলতে চলতে কখনো খুবই আনন্দের বিষয় আসবে, যে আনন্দ বিষয়ের কারণে আপনি খুব উৎফুল্ল হবেন। আবার কখনো খুবই কষ্টের বিষয় আসবে, যে কষ্টের কারণে আপনার দু চোখ, মন সবকিছু ভেঙে যাবে, আপনি কষ্ট পাবেন। আমাদের আজকে চলতে পথে যে যাত্রা শুরু করেছিলাম আমরা পল্টন এবং বাইতুল মোকাররম থেকে, ঠিক আমরা আসার সময় যেমন আনন্দিত হয়েছি, ঠিক তেমনি আমরা যখন ধানমন্ডি 32 নম্বর পথ ক্রস করলাম, অতিক্রম করছিলাম, তখন আমাদের সে 1975 সালের সেই ঘটনাকে মনে পড়ে গেল। সেই ঘটনার মনে পড়ে আমাদের হৃদয়ে ব্যথা অনুভূত হলো। স্বাভাবিক, একটা দেশের নাগরিক হিসাবে এত বড় একটা ঘটনা আমাদের তো সবার কষ্ট লাগার এটা কারণই হলো।
আচ্ছা, আমরা 32 নম্বর পেছনে ফেলে এসেছি। এখন আমরা যেটা দেখাতে চাই, আমার বাম পাশে যেটা দেখছেন খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা আর্কিটেকচারাল মনুমেন্ট যেটা দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো বা এখন দেখলে অনেকেই চিনতে পারবেন না। আমরা যারা ঢাকার পুরাতন বাসিন্দা বা আমরা যারা ঢাকায় থাকি তারা হয়তো বা চিনতে পারবেন। মূলত এটা ছিল সোবহানবাগ মসজিদ। যেই সোবহানবাগ মসজিদ লাল কালার ছোট্ট একটা মসজিদ, সেই মসজিদটাকে ভেঙে আজকে এত সুন্দর একটা দৃষ্টিনন্দন বিল্ডিং তৈরি করা হচ্ছে। এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি, পুরোপুরি নামাজও শুরু হয়নি। তো কিছুদিন পরে হয়তো বা নামাজও শুরু হবে, পুরোপুরি কাজও শুরু হবে, তখন হয়তো এটাকে দেখা যাবে। এখন বাম পাশে যেটাকে দেখতে পাচ্ছেন আমার, এই যে বাম পাশে, এটাকে অস্থায়ীভাবে সোবহানবাগ মসজিদ হিসেবে চালানো হচ্ছে। সোবহানবাগ মসজিদের কাজ চালানো হচ্ছে। আপনারা যারা ঢাকায় বাস করেন আমার মতো নিশ্চয়ই আপনারা নতুন নতুন মসজিদে নামাজ পড়তে পছন্দ করেন, যেটা আমরাও করি। জাপিত জীবন টিম প্রায় বিভিন্ন মসজিদে যায়, বিভিন্ন মসজিদে গিয়ে নতুন নতুন মসজিদে গিয়ে নামাজ আদায় করে। হয়তোবা কোনো একদিন কোনো একটা মসজিদের ভিডিও নিয়েও আপনাদের সামনে হাজির হব, নতুন একটা মসজিদকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব, যেখানে হয়তো আপনি কোনোদিনও যান নাই। দেখে আপনার ভালো লাগবে, পছন্দ হবে, পরবর্তীতে আপনি কোনো দেখবেন নামাজ পড়তে আসবেন। আমরা মোটামুটি ধানমন্ডি 27 নম্বরের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শক, চলুন আবার ভ্রমণ শুরু করা যাক। ধানমন্ডি 27 নম্বরের দিকে আমরা দেখতে থাকি। আমরা কিন্তু চলতে চলতে এখন সেই বিখ্যাত মানিক মিয়া অ্যাভিনিউতে চলে এসেছি। যেখানে দেখেন আপনারা কত সুন্দর এই পরিবেশটা। আমরা মাঝে মাঝে আসি, যেখানে বাম পাশে সেই মহান জাতীয় সংসদ দেখতে পাচ্ছেন। যে মহান জাতীয় সংসদে আমাদের দেশের নির্বাচিত এমপিগণ যারা আছেন, তারা দেশের সংবিধান প্রণয়ন করেন, যারা দেশের আইন কানুন প্রণয়ন করেন, যারা দেশকে নিয়ন্ত্রণ করেন, তারা এখানে বসবাস করেন। এবং বাম পাশে আমরা এমপি হোস্টেল দেখতে পাচ্ছি, ডান পাশে আমরা এমপি হোস্টেল দেখতে পাচ্ছি এখানে, আর বাম পাশে সংসদ ভবন। আপনারা সংসদ ভবনের রাতের রূপটা কিন্তু অসাধারণ। সংসদ ভবনে যেভাবে লাইটিং করা হয় বা যেভাবে লাইটিং করা হয়েছে, পুরো সংসদ ভবন আপনারা যদি দেখেন, রাত্রিবেলায় যদি দেখেন, এইটার একটা ডিফারেন্ট একটা আউটলুক এবং ডিফারেন্ট একটা ফ্লেভার আছে, যেটা খুব কাছে থেকে দেখলে, খুব ক্লোজ হয়ে দেখলে যেটা পাওয়া যায় না। দর্শক, আমরা চলতে চলতে কিন্তু একটা ঘোড়াগাড়িও দেখে ফেলেছি। এখানে কিন্তু এখন ঘোড়াগাড়ি পাওয়া যায়। ঘোড়াগাড়ি আপনাকে রাইড দিবে এই মাথা থেকে ওই মাথা, এর বিনিময়ে আপনি তাকে টাকা দিবেন। আর আমাদের রিক্সা মজনু ভাই চলছেন দুর্দান্ত গতিতে। আমাদের সেই পল্টন থেকে যাত্রা শুরু, এখনো চলছি আমরা মানিক মিয়া অ্যাভিনিউতে। সংসদ ভবন অতিক্রম করছি। সংসদ ভবন থেকে আমরা এখন আগারগাঁও হয়ে ঢুকবো। আগারগাঁও হয়ে ঢুকে আমরা মিরপুরের দিকে চলে যাব। চলুন আবার আমাদের যাত্রা চলতে থাক, আমরা চলতে থাকি এবং আমরা দেখতে থাকি। আমরা এখন খামারবাড়ি। আমার ডান পাশে বাংলাদেশ কৃষি ডিপার্টমেন্ট, যেটা খামারবাড়ি, যেটা বাংলাদেশ এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট। আর বাম পাশে যেটা আপনারা দেখছেন, আলো পড়েছে, আলোতে দেখা যাচ্ছে মেট্রোদের আলোতে, এই সেই ঐতিহাসিক খেজুর বাগান, যেখানে অনেক খেজুর গাছ ছিল এক সময়। কালের আবর্তনে খেজুর গাছগুলো হারিয়ে গেছে, কিন্তু খেজুর বাগান রয়ে গেছে নামটা এখন পর্যন্ত। যদিও খামার বাড়ি হিসেবেই পরিচিত বেশি, এখন মানুষ এটাকে খামার বাড়ি বলে। আমরা এখন খামার বাড়ি টু মিরপুর রোডে আছি। আমাদের পুরো মাথার উপরে কিন্তু মেট্রো থাকবে। এখন আমাদের যে যাত্রা শুরু হচ্ছে এখান থেকে, আমাদের এই যাত্রা পথে আমরা পল্টন দিয়ে শুরু করে শাহবাগ হয়ে, টিএসসি হয়ে, এলিফেন্ট রোড হয়ে, ধানমন্ডি হয়ে, কলাবাগান হয়ে, শুক্রাবাদ হয়ে, তারপরে জাতীয় সংসদ ভবনের সামনে দিয়ে এখনো সংসদ ভবনের এলাকাতে রয়েছে আমরা। আমাদের বাম পাশে সংসদ ভবনের এলাকা রয়েছে, সেই এলাকার বামে আমাদের উপর দিয়ে মেট্রো রয়েছে, সেই মেট্রোর এলাকা। আমাদের মাথার উপর এখন মেট্রো চলতে থাকবে। ঠিক এখান থেকে আমরা যদি উত্তরা পর্যন্ত যেতে চাই, এইভাবেই মেট্রো থাকবে আমাদের মাথার উপরে। দর্শক, আমরা দিনের বেলা যখন গিয়েছি ওখানে আমাদের এই ভিডিওর কন্টেন্টটা করার জন্য, আমরা তখন মেট্রোতে গিয়েছি, আর রাতের বেলা যাচ্ছি আমরা রিক্সাতে। যে কথা বলেছিলাম, যাপিত জীবন, আর জীবনকে যদি যাপন বা উদযাপন না করতে পারি আমরা, তাহলে কিন্তু জীবনের কোনো মূল্যই থাকে না। আমরা জীবনে যতদিনই বাঁচি না কেন, যেভাবেই বাঁচি না কেন, আমরা জীবনকে যেন উদযাপন করি, জীবনকে মূল্যায়ন করি, জীবনের রংগুলো, জীবনের আনন্দগুলোকে উপভোগ করি। আমরা যেন এটা করি। যেমন আজকে আমরা আমাদের জীবনের কে উপভোগের অংশ হিসাবে, যাপিত জীবনের অংশ হিসাবে আমরা আমাদের এই রিক্সা ভ্রমণ, আজকে এই রিক্সা ট্যুর চলছে রিক্সায় বাইতুল মোকাররম থেকে মিরপুর। চলুন আমরা চলতে থাকি,
সামনে আরো যা আসবে আপনাদেরকে আবার দেখাবো। আমরা কিন্তু এখন চন্দ্রিমা উদ্যান অতিক্রম করছি। এটা কিন্তু বিজয় সরণি যে মেট্রো স্টেশন আছে তার সাথে লাগানো চন্দ্রিমা উদ্যান, সেটা অতিক্রম করছে। আর এর পাশে যেটা আপনারা চেনেন জানেন, অনেকেই অনেকবার এসেছেন এখানে, এই সেই বিখ্যাত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, যেটা যদিও এখন বঙ্গবন্ধু এক্সিবিশন সেন্টার হয়ে গেছে এটা। তো আমরা এখানে অনেকবার এসেছি সবাই এক্সিবিশন দেখার জন্য। এখনো অনেক এক্সিবিশন হয়, প্রতিনিয়ত হয়, আপনারা খোঁজ রাখলে দেখতে পারবেন। আমাদের কিন্তু গত 2 সপ্তাহ আগে এখানে পর্যটনের এক্সিবিশন হয়ে গেছে। যেহেতু আমরা ব্লগ করছি বা করি, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে একটু আগ্রহী হই, সেই কারণে কিন্তু আমরা রেগুলার আসি এগুলো। তো এরপরে হয়তো বা কোনো পর্যটনের কোনো যখন প্রোগ্রাম হবে আপনাদের দেখাবো, আপনাদের আগে থেকে জানিয়ে দিব। আমাদের গ্রুপে আমাদের যে পেজ আছে সেখানে খবর রাখবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আমরা ঠিক এইটার পরে একটা লাল বিল্ডিং এর লাল প্রাচীরের একটা দেওয়াল আছে, যেটাকে আমরা সাধারণত আমরা অনেকেই জানি না এই জায়গাটা কি বা এখানে কি হয়। এটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মিনিস্ট্রি, যেটাকে বলে মিনিস্ট্রি অফ প্ল্যানিং। এই সেই মিনিস্ট্রি অফ প্ল্যানিং, যেখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার তার সমস্ত ডেভেলপমেন্ট সেক্টর যত রকম প্ল্যানিং আছে, গভর্নমেন্টের যত রকম প্ল্যানিং আছে, সমস্ত কিছু এখান থেকেই তৈরি হয়। যে গভর্নমেন্ট, আমাদের সরকার কি করবে, কিভাবে করবে, কোন ওয়েতে হবে, কিভাবে টাকা খরচ হবে, কত টাকা খরচ হবে, সমস্ত কিছুর কাগজ ডকুমেন্ট প্রিপারেশন এই মিনিস্ট্রি অফ প্ল্যানিং থেকেই হয়। এই পরিকল্পনা মন্ত্রণালয় বাংলাদেশ গভর্নমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মন্ত্রণালয়। কারণ একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শুরু থেকে সোশ্যাল ডেভেলপমেন্ট, ইন্টারনাল ডেভেলপমেন্ট, সমস্ত ডেভেলপমেন্ট এই মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর উপরে ডিপেন্ডেন্ট। মিনিস্ট্রি অফ প্ল্যানিং থেকে যখন সমস্ত কিছু রেডি হয়ে যায়, তখন এটাকে পরবর্তীতে গিয়ে স্টেজে গিয়ে এটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়। এর সাথে মিনিস্ট্রি অফ ফিনান্স ইনক্লুডেড আছে, দুটো মিলিয়ে একসাথে এটাকে করা হয়। আর মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর বাম পাশেই যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে এই যে গলিতে এই শেষ মাথায় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি, যেটাকে আপনারা অনেকেই চেনেন। আপনাদের অনেকেরই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সন্তান অনেকেই পড়াশোনা করেছে, অনেকেই পড়াশোনা করে। এই হচ্ছে শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি, ঠিক আমাদের মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর পরেই তার অবস্থান। দর্শক, আমরা অলরেডি আমাদের যে পুরাতন, আমরা যারা টেক সেভি বা আমরা যারা টেকনোলজিক্যাল, যারা ব্যবহার করি, টেকনোলজি ব্যবহার করি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন বা এই ধরনের আমরা যারা টেকনিক্যাল বিষয়ে যারা জানাশোনা আছে বা যারা জানি, তারা আমরা জানি আইডিবি। আইডিবি আমাদের ছোটবেলার নামের সাথে মাথায় ঢুকে গেছে। আমার মনে আছে আজ থেকে প্রায় 25 বছর আগে, 20 বছর, 25 বছর আগে যখন আমার কম্পিউটার কেনার কথা হচ্ছিল বা কথা চলছিল, তখন আমার বলা হয়েছিল যে আইডিবি থেকে কিনতে হবে। তো আমি যেটা মনে করি, আপনাদেরও জীবনের অংশে কোনো না কোনো সময় আইডিবি নামটা জড়িয়েছিল। আমরা কিন্তু সামনে আইডিবি বিল্ডিং, যে আইডিবি ভবনটা আমরা ক্রস করব, এই আইডিবি ভবন, এটা হচ্ছে আমাদের আগারগা সিগন্যাল, আগারগা মেট্রো স্টেশনের সিগন্যাল। আমাদের বাম দিকে শ্যামলী চলে গেছে, ডান দিকে গেলে আমরা মহাখালী পৌঁছে যাব। আর আমরা যেহেতু সোজা যাচ্ছি, সোজা মানে আমাদের গন্তব্য মিরপুর। বরাবরের মতোই আমরা মিরপুরের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের লক্ষ্য মিরপুরে পৌঁছে দেব। আমাদের যাত্রা শুরু করার প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমরা 1 ঘন্টার সময় ধরে এই রিক্সার উপরে আছে। যদিও দর্শক, আপনারা হয়তো বা ভিডিও ক্লিপ দেখছেন, ভিডিও ক্লিপটা সর্বমোট 20 থেকে 25 মিনিটের হবে। পুরো ব্লগটা 20 থেকে 25 মিনিট। কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, কথা বলেছি, ওয়েট করেছি, ভিডিও করেছি, ছবি নিয়েছি, সবকিছুই করেছি। তারপরেও কিন্তু আমরা চলেছি। এবং আসলে আইডিবি যেহেতু আমাদের স্মৃতির সাথে সম্পৃক্ত, আইডিবি যেহেতু আমাদের সবকিছুর সাথে সম্পৃক্ত, এই জন্য আসলে আইডিবি ভবনটা, যেটাকে আমরা বলি বাংলাদেশ কম্পিউটার সিটি, বিসিএস কম্পিউটার সিটি, এই সেই বিসিএস কম্পিউটার সিটি যেটাকে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমাদের ডান দিকে দেখেন, ডান দিকে হচ্ছে একটা মিউজিয়াম করেছে, আপনারা অনেকেই জানেন। এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটা মিউজিয়াম, যেখানে আসলে বাংলাদেশের যে বিমানগুলো বিভিন্ন সময়, বিমান বাহিনীর যে জাদুঘর, বিভিন্ন সময় এখানে যে বিমানগুলো ব্যবহৃত হয়েছে সেগুলোর অংশ বিশেষ রয়ে গেছে। আপনারা চাইলে এখানে ভিজিট করে যেতে পারেন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনারা এখানে আসতে পারেন।
আর আমাদের চলতে চলতে চলার পথে আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হেড অফিস। আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের এই যে আবহাওয়া প্রতিদিন আমরা গরম হবে না ঠান্ডা হবে, আপনারা যাপিত জীবনের একটা ভিডিও কন্টেন্ট অলরেডি দেখেছেন। এবং এটা কিন্তু উম, এর পাশেই আবহাওয়া অধিদপ্তরের পাশেই কিন্তু বাংলাদেশ মহাকাশ গবেষণা ইনস্টিটিউট আছে, স্পার্সো যেটা, সেটা কিন্তু এখানে অবস্থিত। আপনারা আমাদের একটা ভিডিওতে দেখেছেন আমাদের জাতীয় জীবনের টিমের কিছু সদস্য শ্বাসকষ্ট, আমি আমি নিজে সহ একটু শ্বাসকষ্টে ভুগছিলাম। আমরা ডাক্তারের কাছে গিয়েছি, মেডিকেশন করেছি, ট্রিটমেন্ট নিয়েছি, সাজেশন নিয়েছি। এটা যে আবহাওয়া বিষয়ক, যে ওয়েদার বিষয়ক যে ঝামেলাগুলো বা সমস্যাগুলো কি হচ্ছে না হচ্ছে, আমাদের বাতাসের সমস্যা কি, ইন্ডেক্সে কি হলো না হলো, এই সমস্ত তথ্যগুলো, আজকে ঝড় হবে না বৃষ্টি হবে যে ফোরকাস্ট গুলো, এগুলো কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকেই দেওয়া হয়ে থাকে। সেই আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা পার হয়ে চলে আসলাম। আমরা এখন আমাদের গন্তব্য, আমরা মিরপুরের দিকে চলছি। চলুন। অবশেষে প্রায় দেড় ঘন্টা পরে আমরা অবশেষে 10 নম্বরে এসে পৌঁছাচ্ছি। আরেকটু সামনেই 10 নম্বর। আমরা 10 নম্বর থেকে আমাদের গন্তব্য 11 নম্বরে। আমরা 11 নম্বরে গিয়ে নেমে যাব। আমাদের কিছু ব্যক্তিগত কাজ আছে, কাজগুলো করবো, তারপরে বাসায় চলে যাবো। তো আমাদের আজকের মূল লক্ষ্যটাই ছিল এটা, আপনাদেরকে একটু ভিন্ন ধর্মী এক রাত্রিতে, আমরা কিন্তু ইচ্ছে করে রাত্রি বেছে নিয়েছি। হ্যাঁ, আমরা যে রাত্রিতে যে আনন্দটা পেয়েছি বা রাত্রিতে যে ফ্লেভারটা পেয়েছি, যে রাত্রিতে যে অনুভূতিটা পেয়েছি এই জীবনের, এবং রিক্সায় চড়ে যে পুরো পুরো সিনারিটা পেয়েছি, এটা কিন্তু দিনের বেলা কখনোই সম্ভব হবে না। ইনফ্যাক্ট দিনের বেলা আসলে আমরা পল্টন থেকে রিক্সায় করে মিরপুর আসতেও পারবো না। তো রাতের জীবন, যে কোনো সভ্যতায় বলি বা যে কোনো জীবনযাত্রায় বলি, রাতের জীবন কিন্তু খুবই আলাদা, খুবই ডিফারেন্ট যে কোনো জায়গায়। আপনি যদি আমেরিকাতে যান, লাস ভেগাসে যাবেন, সেখানে রাতের জীবন একরকম। ইউরোপে যাবেন, ইউরোপে রাতের জীবন একরকম। ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়াতে রাতের জীবন এক এক রকম। এক এক জায়গায় রাতের জীবন এক এক রকম। আমরা চেয়েছি রাতে কিভাবে চলছে সেটা দেখার জন্য আমরা 10 নম্বরে এসেছি। সেই 10 নম্বর এই মেট্রো স্টেশন সামনে দেখা যাচ্ছে, এখানে মেট্রো স্টেশন। যদি আমরা একটা সিগন্যালে পড়েছি, সিগন্যাল থেকে পার হয়ে গেলেই মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশন ক্রস করে আমরা 11 নম্বরে পৌঁছে যাবো। আমরা কিন্তু এখন 10 নম্বর ফলপট্টি অতিক্রম করছি। দেখেন আমার বাম পাশে যেই দোকানগুলো দেখছেন, ম্যাক্সিমামই ফলের দোকান, যদিও এগুলো সব ফুটপাতের উপর হয়েছে। 10 নম্বর ফলপট্টি একটা বিখ্যাত জায়গা। আমরা আহ, সেই শুরু থেকে ছোটবেলা থেকেই দেখতাম যে 10 নম্বর ফলপট্টি, 10 নম্বর ফলপট্টি, এটাই সেই 10 নম্বর ফলপট্টি, সেই বিখ্যাত জায়গা। আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরাটা যদি ঘুরিয়ে, যদি এই ডান দিকে একটু আলো জ্বলছে, এই বিল্ডিংটা একটু দেখাই। দেখেন এই মেট্রোর পাশ দিয়ে একটা বিল্ডিং এ আলো জ্বলছে, বেশ বড় একটা বিল্ডিং। এটা মূলত অনেক লম্বা সময় থেকে এই বিল্ডিংটা হচ্ছিল। এটা মূলত একটা মার্কেট হয়েছে, সুপার মার্কেট। তো আমাদের মিরপুরের বাসীর জন্য অবশ্যই একটা আনন্দের খবর। আমাদের ডান পাশে এটা শাহ আলী প্লাজা, যেখানে আপনারা চেনেন জানেন, এখানে কম্পিউটার থেকে শুরু করে মোবাইল অ্যাক্সেসরিজ সবকিছুই পাওয়া যায়। আর ওই বাম পাশে যেটা হলো একটা সুপার মার্কেট, অত্যাধুনিক সুপার মার্কেট, অনেক লম্বা সময় থেকে হচ্ছিল এবং নতুন করে চালু হয়েছে। দর্শক, আমরা সুপার মার্কেটে একদিন ঢুকবো। নতুন এই সুপার মার্কেটে কি হলো আমরা দেখাবো আপনাদের। যেহেতু আমাদের জাতীয় জীবনের অংশ, জীবনযাপন করতে গেলে আপনাকে তো কেনাকাটা করতেই হবে। যদি কোনো কোথায় থেকে কি কেনাকাটা করবেন, এই খবরটা যদি জাতীয় জীবন আপনাকে দিয়ে দেয়, খুব সহজেই কেনাকাটা করে ফেলতে পারবেন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। আমরা মূলত 10 নম্বরের মেট্রোর সিগন্যালেও, মেট্রোর স্টেশন সামনে, আর 10 নম্বর সিগন্যালে ওয়েট করছি। তো আমরা এই সিগন্যালটা পাড়ি দিলেই অল্প সময়ের মাঝে আমরা মিরপুর 11 নম্বরে পৌঁছে যাব। আর আমরা এখন মিরপুর 10 নম্বর ফলপট্টির সামনে নিয়েছি। আমরা এখন মিরপুর, যেটা ইনডোর স্টেডিয়াম, ঠিক আমাদের বাম পাশে যেটা দেখছেন, এটা ইনডোর স্টেডিয়াম। আমরা এখন ইনডোর স্টেডিয়াম অতিক্রম করছি। আমরা অনেকেই জানি না, এই গতকালও যদি আমরা ইনডোর স্টেডিয়ামের সামনে দিয়ে, গতকাল নয়, গত বৃহস্পতিবার শুক্রবারেও যদি যেতাম, তাহলেও দেখতাম যে এখানে পুরো লম্বা রাস্তায় লাইন ধরে গেছে। বিপিএল হলো, বিপিএল এর টিকিটের জন্য। আমি তখন রাত বা 11টা বাজে ওই সময় যাচ্ছিলাম, সেদিনও দেখেছি লাইন। সকালবেলা যাচ্ছিলাম, সকালেও লাইন দেখেছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত গন্তব্য, যেটা একেবারেই কাছাকাছি চলে এসেছে। আর 2 মিনিট পরেই হয়তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমরা নেমে যাব। আমাদের গন্তব্য প্রায়, যদি আমরা ঘড়ি ধরে হিসাব করি, মোটামুটি এখন 11টা বাজে। প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা রিক্সা ভ্রমণ করছি। আর
জীবনকে উদযাপন করছি। এই যে একটা দীর্ঘ সময় ভ্রমণ এবং বিভিন্ন জিনিস দেখতে দেখতে আসলাম, আপনাদেরকে দেখাতে দেখাতে আসলাম, এটার মাঝে একটা ভালো লাগা কাজ করে, ভালোবাসাও কাজ করে, যে অনেক কিছুই আপনাদের সাথে আলোচনা করছি, শেয়ার করছি দেখানোর জন্য। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমরা হয়তো একটু পরেই নেমে যাব। ও যখন আমরা নেমে যাব, ঠিক তার আগ মুহূর্তেই আমরা আজকে আমাদের যে মূল কারিগর ছিল, ভ্রমণের মূল কারিগর আমাদের রিক্সাওয়ালা ভাই, আমাদের মজনু ভাইয়ের কথা, মুখ থেকে দুটো কথা শুনতে চাই। আমরা তাকে কি বলে নিয়ে আসলাম এবং সে কতটুকু এনজয় করলো, কতটুকু তার ভালো লেগেছে, এই কথাগুলো তার মুখ থেকে শুনতে চাই। আমরা নেমে যাওয়ার পরে তার মুখ থেকে শুনবো। তারপর দর্শক, আপনাদের থেকে আমরা বিদায় নিয়ে নিব আজকের এই ভিডিওর। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নাম বলে। আমার নাম মোহাম্মদ মজনু মিয়া। আমি আমি মনে করেন বাইতুল মোকাররম থাকিয়া মিরপুর 11 নম্বরে চলে এসেছি, আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছেছি। কেমন লাগলো আমাদের সাথে আসতে? আপনার সাথে আসতে ভালোই লাগলো, মোটামুটি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের গন্তব্য এখানেই শেষ। আমরা আমাদের এখানেই এই তার সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাপিত জীবন টিমের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।